ফিলিস্তিনের গাজা অন্তর্বর্তী প্রশাসনের কার্যক্রম তদারকি করতে ট্রাম্পের বানানো বোর্ড অফ পিস বা শান্তি পরিষদের সদস্যের নাম ঘোষণা করেছে হোয়াইট হাউস। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, ট্রাম্পের জামাই জ্যারেড কুশনার পর্ষদের সদস্য হিসেবে থাকছেন। এছাড়া পর্ষদের চেয়ারম্যান হিসেবে ট্রাম্প নিজেই থাকবেন বলে জানায় হোয়াইট হাউস। গত বছরের শেষ দিকে ট্রাম্পের এই পরিকল্পনা প্রকাশ করা হয়। অক্টোবরে ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস ট্রাম্পের এই পরিকল্পনায় সই করে। পরিকল্পনায় বলা হয়, একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট সংস্থার উপর তদারকির দায়িত্ব পালন করবে আন্তর্জাতিক বোর্ড অফ পিস। এই পর্ষদ অন্তর্বর্তীকালীন সময়ে গাজায় শাসন ব্যবস্থা তদারকি করবে। এর আগে গাজা পরিচালনার জন্য গঠন করা হয় বেসামরিক টেকনোক্র্যাট সরকার। নতুন এই সরকারের 15 সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটির প্রধান কাজ করা হয়েছে ফিলিস্তিনের প্রকৌশলী আলী আব্দেল হামিদ সাতকে। স্থানীয় সময় বৃহস্পতিবার এই কমিটি গঠন করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। এতে জানানো হয়, গাজার নতুন সরকারের নাম ইরানের শেষ শাহের ছেলে রেজা পাহলভি ইরানের সরকার পতনে বিশ্বকে সহায়তার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, পুরো বিশ্ব যেন বিক্ষোভকারীদের সহায়তা করে। এর অংশ হিসেবে বিপ্লবী গার্ডের উপর সার্জিক্যাল হামলা চালানোর আহ্বান জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন এক সংবাদ সম্মেলনে শুক্রবার রেজা বলেন, ইসলামী প্রজাতন্ত্রের পতন ঘটবেই, সেটি নিয়ে কোনো সন্দেহ নেই। এখন শুধু দেখার বিষয় সেটি কখন হবে। তিনি আরও দাবি করেন, বিপ্লবী গার্ডের ওপর হামলা চালালে সরকার পতনের কাজ আরও সহজ হবে এবং অনেক প্রাণহানি আটকানো যাবে। গত 28 ডিসেম্বর ইরানে বিক্ষোভ শুরু হয়। এরপর এক সপ্তাহের ব্যবধানে এটি সহিংস রূপ ধারণ করে। গত বৃহস্পতিবার ও শুক্রবার রেজা পেহলভির কথায় হাজার হাজার মানুষ রাজপথে নামেন, কিন্তু ইরানের নিরাপত্তা বাহিনী এটি শক্ত হাতে দমন করে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী এই আন্দোলনে 2000-এর বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন। ইরানের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া। ইরানে চলমান বিক্ষোভ দমন অভিযান এবং সম্ভাব্য মার্কিন সামরিক পদক্ষেপ নিয়ে পরামর্শ করতেই এই সফর। ফ্লোরিডার মায়ামিতে হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে বার্নিয়ার। উইটকফ বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি যোগাযোগ ব্যবস্থাপনায় দায়িত্ব রয়েছেন। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বার্নিয়ার বৈঠক হবে কিনা তা এখনও নিশ্চিত নয়। ট্রাম্পের এই সপ্তাহের শেষে ফ্লোরিডার মার-আ-লাগো গলফ ক্লাবে থাকার কথা রয়েছে। এদিকে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ বিলম্বিত করার অনুরোধ জানিয়েছে বলে জানা গেছে। তেল আবিবের আশঙ্কা, বড় ধরনের মার্কিন হামলা পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েল সরাসরি হামলার মুখে পড়তে পারে। তবে ইসরায়েলি কর্মকর্তারা মনে করছেন, এসব উদ্বেগ সত্ত্বেও যুক্তরাষ্ট্র আগামী কয়েকদিনের মধ্যেই ইরানে হামলা চালাতে পারে। ইরানে অবস্থিত দূতাবাস সাময়িকভাবে বন্ধ করেছে নিউজিল্যান্ড। একই সাথে দেশটির কূটনৈতিকদের তেহরান থেকে সরিয়েও নিয়েছে তারা। শুক্রবার নিউজিল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় এক মুখপাত্রের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এর মুখপাত্ররা জানান, ইরানের নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় দূতাবাসের কার্যক্রম সাময়িক বন্ধ করা হয়েছে। পাশাপাশি তুরস্কের রাজধানী আঙ্কারায় এটি স্থানান্তর করার সিদ্ধান্ত নিয়েছে। এ সময় ইরানে থাকা নিউজিল্যান্ডের নাগরিকদের সুযোগ পেলেই স্বজনদের সাথে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি। এর আগে নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স বলেছিলেন, সরকার বিরোধী ব্যাপক বিক্ষোভের জবাবে তেহরানের সহিংস প্রতিক্রিয়ায় তার দেশ স্তম্ভিত। এ সময় ইরানের নিরাপত্তা বাহিনী চালানো নির্মম দমন পীড়নের নিন্দা জানান তিনি। গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনায় সমর্থন না দেয়া দেশগুলোর উপর বাণিজ্য শুল্ক আরোপের হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসের আয়োজিত একটি স্বাস্থ্য বিষয়ক গোলটেবিল আলোচনায় এই হুমকি দেন তিনি। যদি দেশগুলো গ্রিনল্যান্ডের বিষয়ে আমাদের সঙ্গে একমত না হয়, তাহলে আমি তাদের উপর শুল্ক বসাতে পারি, কারণ আমাদের জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড প্রয়োজন। আনুষ্ঠানিকভাবে ভেনেজুয়েলার জ্বালানি তেল বিক্রি শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সিবিএস নিউজ জানায়, $50 কোটি মূল্যের ভেনেজুয়েলার তেল প্রথম চালান বিক্রি করা হয়েছে। আগামী সপ্তাহগুলোতে আরও তেল বিক্রির আশা করা হচ্ছে। হোয়াইট হাউস মুখপাত্র
টেলর রজার্স এক বিবৃতিতে বলেন, নিকোলাস মাদুরোর গ্রেফতারের পর ট্রাম্প ভেনেজুয়েলার সঙ্গে একটি ঐতিহাসিক জ্বালানি চুক্তি করেছে, যা যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার জনগণের জন্য উপকারী হবে। তিনি বলেন, ট্রাম্পের প্রতিনিধিরা তেল কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা করেছেন। কোম্পানিগুলো ভেনেজুয়েলার তেল অবকাঠামো পুনরুদ্ধারের জন্য বিনিয়োগ করতে প্রস্তুত ও ইচ্ছুক বলে জানিয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, ওই তেল বিক্রি থেকে প্রাপ্ত অর্থ ভেনেজুয়েলা, মার্কিন কোম্পানি ও মার্কিন সরকারের মধ্যে ভাগ করে নেবে। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, মার্কিন কোম্পানিগুলোর সঙ্গে অংশীদারিত্বে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার 3 কোটি থেকে 5 কোটি ব্যারেল তেল বিক্রি করবে। বছরের শুরুতে দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই এক বছরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী স্থিতিশীল বিশ্ব ব্যবস্থাকে তছনছ করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার নেওয়া একের পর এক আগ্রাসী পদক্ষেপ বিশ্ব রাজনীতিকে এমন এক অনিশ্চয়তায় ঠেলে দিয়েছে যা আগে কখনোই দেখা যায়নি। ট্রাম্পের মেয়াদ শেষ হতে হতে বিশ্ব হয়তো সম্পূর্ণ অচেনা এক রূপ ধারণ করবে, এমন আশঙ্কায় বিশ্লেষকদের। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। Relationship with Denmark, and we'll see how it all works out. I think something will work out. Yep. আগামী জুনে 80 বছরে পা রাখতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন বছরের শুরু থেকেই যুদ্ধংদেহী মনোভাবে অবতীর্ণ হয়েছেন। 3 জানুয়ারি তেল সমৃদ্ধ দেশ ভেনেজুয়েলায় তার নির্দেশে সামরিক অভিযান চালানো হয়। এতে শতাধিক মানুষ নিহত হন। দেশটির বামপন্থী প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের শত্রু নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে যায় মার্কিন বিশেষ বাহিনী। ভেনেজুয়েলায় অভিযানের পর থেকে শত্রু মিত্র নির্বিশেষে সবার বিরুদ্ধে শক্তি প্রয়োগের হুমকি দিচ্ছেন ট্রাম্প। তিনি আবারও ন্যাটোর সদস্য দেশ ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ড দখল করার দাবি তুলেছেন। ইরানে সরকার বিরোধী বিক্ষোভ দমনে কড়াকড়ি শুরু হলেও সেখানেও হামলার হুঁশিয়ারি দিয়েছেন। এমনকি প্রতিবেশী দেশ মেক্সিকো ও কলম্বিয়াতেও সামরিক হস্তক্ষেপের চিন্তা করছেন বলে মাঝে মধ্যেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ট্রাম্প আমেরিকা ফার্স্ট বা সবার আগে যুক্তরাষ্ট্র রূপকল্প বাস্তবায়নে রাষ্ট্র পরিচালনার চিরাচরিত পদ্ধতিগুলো ভেঙে একলা চলনীতি গ্রহণ করেছেন। এর ধারাবাহিকতায় সবশেষ জাতিসংঘের সংস্থা সহ বহু আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছেন তিনি। শুধু দেশের বাইরে নয়, ভেতরেও ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে দমন পীড়ন চালানোর অভিযোগ উঠেছে। তার প্রশাসন সম্প্রতি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে মিনিয়াপোলিসে অভিবাসন বিরোধী অভিযান চালায়। সেখানে এক অভিবাসন কর্মকর্তা ব্রেনি গুড নামের এক নারীকে গুলি করে হত্যা করেন। এ ঘটনায় ট্রাম্প বা তার প্রশাসন লোক দেখানো সহানুভূতিও দেখায়নি, উল্টো দমন পীড়নের মাত্রা বাড়িয়ে দিয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, অতীতের মার্কিন প্রেসিডেন্টদের সঙ্গে ট্রাম্পের মূল পার্থক্য হলো তিনি কোনো আদর্শ বা গণতন্ত্র রক্ষার ভানটুকুও করছেন না। যেমন ভেনেজুয়েলায় গণতন্ত্র ফেরানোর চেয়ে দেশটির তেলের উপর নিয়ন্ত্রণ নেয়াকেই অগ্রাধিকার দিচ্ছেন তিনি। সৃষ্টি ঘটক, ৭১। এদিকে একটি বড় ধরনের বাণিজ্য চুক্তিতে সই করেছে যুক্তরাষ্ট্র ও তাইওয়ান। এই চুক্তির আওতায় তাইওয়ানের পণ্যের উপর শুল্ক কমাবে যুক্তরাষ্ট্র। বিনিময়ে মার্কিন প্রযুক্তি খাতে $250 বিলিয়ন বিনিয়োগ করবে তাইপে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এর চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে একটি শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে উঠবে। এর আওতায় যুক্তরাষ্ট্র একাধিক বিশ্বমানের শিল্প পার্ক স্থাপন করা হবে, যা দেশটির অভ্যন্তরীণ উৎপাদন সক্ষমতা বাড়াতে সহায়তা করবে। এদিকে তাইপে জানিয়েছে, এমন উদ্যোগের মাধ্যমে মডেল যুক্তরাষ্ট্রে সম্প্রসারিত হবে তাইওয়ান। এতে তাইওয়ানের প্রযুক্তি খাতের বৈশ্বিক প্রতিযোগিতা বাড়বে। পাশাপাশি দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা আরও গভীর হবে। গত বছরের এপ্রিলে বৈশ্বিক বাণিজ্য ঘাটতি মোকাবেলায় ব্যাপক শুল্ক পরিকল্পনার ঘোষণার পর ট্রাম্প প্রশাসন ইউরোপীয় ইউনিয়ন ও জাপানের সঙ্গেও অনুরূপ চুক্তি করেছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি দুই দেশের মধ্যে শুল্ক কমানোর ঘোষণা দিয়েছেন। এই উদ্যোগকে চীন কানাডা সম্পর্কে নতুন করে এগিয়ে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। শুক্রবার বেইজিংয়ে এক বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। বিবিসি জানিয়েছে, 1 মার্চের মধ্যে কানাডীয় ক্যানোলা বীজের ওপর শুল্ক 85% থেকে কমিয়ে 15% নামাতে পারে চীন। আর চীনা বৈদ্যুতিক যানের ওপর সর্বাধিক সুবিধাপ্রাপ্ত দেশের হারে 6.1% কর আরোপে সম্মত হয়েছে অটোয়া। বছরের পর বছর টানাপোড়ন ও পাল্টাপাল্টি শুল্ক আরোপের পর এই চুক্তিকে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। কানাডিয়ান প্রধানমন্ত্রী ইঙ্গিত দেন, এটি মূলত ট্রাম্পের শুল্ক নীতিরই ফল, যা যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ মিত্রকে তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীর দিকে ঠেলে দিয়েছে।
পাকিস্তানের করাচি বন্দর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত 20টি কন্টেইনার পুড়ে গেছে। পুলিশ জানায় শুক্রবার দুপুর 1:30টার দিকে করাচি ইন্টারন্যাশনাল কন্টেইনার টার্মিনালের ওয়েস্ট ওয়ার্ফ এলাকায় একটি কন্টেইনারে আগুন লাগে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত সেখানে যায়, কিন্তু তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন ছড়িয়ে পড়ে। পরে রেস্কিউ সার্ভিস, করাচি মেট্রোপলিটন কর্পোরেশন, কেপিটি ও পাকিস্তান নৌবাহিনীর মোট 20টি ফায়ার টেন্ডার দীর্ঘ চেষ্টার পর বিকেল 4:50 আগুন নিয়ন্ত্রণে আনে। তবে জুমার নামাজের সময় শ্রমিকরা কাজে না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানায় পুলিশ ও উদ্ধারকারী সংস্থা। সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদকে রাজধানী রিয়াদের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রয়্যাল কোর্টের বরাতে খবর জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি। রয়্যাল কোর্ট এক বিবৃতিতে বলেছে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে 90 বছর বয়সী বাদশাহ সালমানকে কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে 2024 সালে ফুসফুসে প্রদাহজনিত সমস্যার কারণে চিকিৎসা গ্রহণ করেন তিনি। বাদশাহ সালমান সৌদি আরবের 7ম শাসক। 2015 সালে বাদশাহ আবদুল্লাহ বিন আব্দুল আজিজের ইন্তেকালের পর সিংহাসনে আরোহণ করেন তিনি। দর্শক, ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরো কিছু নতুন খবর আর বিশ্লেষণ নিয়ে দুপুর 1:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71 সাথে থাকুন।